আপনারা দেখছেন একুশে টেলিভিশন। 18 বছর বয়সীদের টিকার আওতায় আনার পরিকল্পনা, করোনায় আরও 226 জনের মৃত্যু। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা, পরিস্থিতি স্বাভাবিক না হলে আগের ফলের ভিত্তিতে মূল্যায়ন। সার্বভৌমত্ব রক্ষায় অত্যাধুনিক সেনাবাহিনী অপরিহার্য, বললেন প্রধানমন্ত্রী। সৎ ও যোগ্যদের নেতৃত্বে আনার আহ্বান। বাস, ট্রেন, লঞ্চ চলাচল শুরু, মহাসড়ক ও ফেরিঘাটে মানুষের চাপ, চিরচেনা রূপে ফিরছে রাজধানী। কাল শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ইনজুরিতে মুস্তাফিজ, জয়ী চোখ টাইগারদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও থাকছে বর্গফুটে 5 টাকা বাড়ল কোরবানি পশুর চামড়ার দাম। বাজারে শৃঙ্খলা নিশ্চিতের তাগিদ বাণিজ্য মন্ত্রী। শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে বয়সসীমা 18 বছর করার প্রক্রিয়া চালাচ্ছে সরকার। রাজধানী মহাখালীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন তুলে নেয় সংক্রমণ বাড়বে। এদিকে করোনায় একদিনে মারা গেছে 226 জন। এর মধ্যে ঢাকা বিভাগেই 74 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 12,236 জন। এদিন সংক্রমণ হার কিছুটা কমেছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর মহাখালীর বিসিপিএসে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউ এবং বহির্বিভাগ শেড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে মন্ত্রী বলেন, চীন থেকে আরও 1.5 কোটি টিকা আসবে। পাশাপাশি কোভ্যাক্স থেকে মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকা টিকা আসবে। 18 বছরের ওপরে সবাইকে টিকার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। ভ্যাকসিনের বয়সটা আরও নামিয়ে আসা যায় কিনা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আলাপ হয়েছে এবং ওনারও একটা নির্দেশনা আছে। আমাদের টেকনিক্যাল কমিটিও কালকে জানিয়েছে যে আমরা 18 বছর বয়স পর্যন্ত আমরা ভ্যাকসিন দিতে পারি, 18 এবং তার ঊর্ধ্বে। মন্ত্রীর আশঙ্কা, লকডাউন তুলে নেয় সংক্রমণ বাড়তে পারে, তাই সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। আমাদের জেলা পর্যায়ে এদিকে করোনায় 24 ঘন্টায় আরও 226 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17,278। 44,941 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 12,236। মোট শনাক্ত 10,71,774। নতুন 8,395 জন সহ সুস্থ হয়েছে 9 লাখেরও বেশি। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 27.23%। সুস্থতা 84.51 এবং মৃত্যু 1.61%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 74 জন, খুলনা বিভাগে 52 ও চট্টগ্রাম বিভাগে 42 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু 61 থেকে 70 বছরের মধ্যে 50 এবং 51 থেকে 60 বছরের মধ্যে 49 জনের। করোনায় পুরুষের মৃত্যুহার 69.76% ও নারী 30.24%। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। আমি নভেম্বর ও ডিসেম্বরের সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সকালে অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়ে তিনি আরও জানান, পরীক্ষা হবে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ের উপর। তবে করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে পূর্ববর্তী ফলাফল বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন পরিকল্পনার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাকিটা জানাচ্ছেন মেহেদী হাসান। করোনা পূর্ববর্তী বছরগুলোতে ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিলে অনুষ্ঠিত হতো এইচএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু করোনা মহামারীর কারণে গত বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ছুটি। এতে সম্পূর্ণ এলোমেলো হয়ে পড়েছে শিক্ষাপুঞ্জি। বছরের 7 মাস চলছে, করোনার প্রকোপ আরও বাড়ছে। তাই এবছরের এসএসসি ও এইচএসসি এবং এর সমমানের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর অনলাইন সংবাদ সম্মেলন। পরিস্থিতি বিবেচনায়
মন্ত্রী জানান, দেশব্যাপী টিকা কার্যক্রম জোরদারের পর করোনা পরিস্থিতির উন্নতি হলে শুধুমাত্র গ্রুপ ভিত্তিক 3 বিষয়ে আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের 2য় সপ্তাহ, আর এইচএসসি বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বরের 1ম সপ্তাহ এই 2021 সালের। এদিকে 18 জুলাই থেকে এসএসসি শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে 2টি করে মোট 24টি এবং 26 জুলাই থেকে এইচএসসি শিক্ষার্থীদের জন্য 30টি অ্যাসাইনমেন্ট দেয়া হবে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন করবে এসব অ্যাসাইনমেন্ট, যা শিক্ষা বোর্ডগুলো যাচাই বাছাইও করবে। প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের সঙ্গেই কি করে এগুলোর মূল্যায়ন হবে সে ব্যাপারে শিক্ষকদের কিন্তু নির্দেশিকা দেয়া হবে। করোনার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে পূর্ববর্তী ফল ও অ্যাসাইনমেন্টের মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের ফল তৈরি করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। পূর্ববর্তী জেএসসি, জেডএসসি, এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এবং আমরা যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে অথবা শুধুমাত্রই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এসএসসি, এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ঈদের পর অনলাইনে শুরু হবে এইচএসসি শিক্ষার্থীদের ফর্ম পূরণ। ওই বিষয়ে আমার একটু সম্পর্ক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সেনাবাহিনী গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে সেনাবাহিনী নির্বাচনী পর্ষদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা সদর নির্বাচনী পর্ষদের সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান ও সততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদকে উপদেশ দেন প্রধানমন্ত্রী। আশা প্রকাশ করেন, যোগ্য অফিসারই এগিয়ে নিয়ে যাবে সেনাবাহিনীকে, ভূমিকা রাখবে দেশের উন্নয়ন অগ্রযাত্রায়। আমাদের 2008-এর নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম। আজকে সেই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এই করোনাকালীন সময়েও সকলে এখানে উপস্থিত হতে পেরেছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আর এই সময় আমি জানি আপনারা যোগ্য অফিসারদেরকেই পদোন্নতি দেবেন, যারা আগামীতে এই সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাবে। এদিকে সেনাবাহিনীর উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যোগ্য অফিসাররা যেন পদোন্নতি পায় সেদিকে সচেষ্ট থাকার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান SM শফিউদ্দিন আহমেদ। যুদ্ধের নতুন নতুন সরঞ্জাম কেনায় সেনাবাহিনী সদস্যদের মনোবল আরও বেড়েছে বলেও জানান তিনি। সেনাবাহিনী ইনাইট টু সিভিল পাওয়ারের আওতায় অপারেশন কোভিডশিল্ড এর মাধ্যমে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। আমরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে এই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর উচ্চতর পদ সমূহের যোগ্য অফিসারদেরকে এই পর্ষদের মাধ্যমে পদোন্নতি প্রদানের মহান কার্যক্রম সম্পন্ন হয়। আমি আপনাকে নিশ্চয়তা প্রদান করছি, এই নির্বাচনী পর্ষদ সততা, কর্তব্যবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে সর্বাত্মক সচেষ্ট থাকবে। কঠোর বিধিনিষেধ শিথিলের পর ট্রেন, বাস এবং লঞ্চ চলাচল শুরু হয়েছে। বাস কাউন্টারে ভিড়, ঈদে ঘরমুখো মানুষের। টিকিট অপ্রতুল থাকার অভিযোগ তাদের। লঞ্চেও ভিড় চোখে পড়ার মতো। অনেকাংশে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, তবে তুলনামূলক চাপ কম ট্রেনে। অবশ্য অনলাইনে টিকিট পেতে ভোগান্তি পোহাতে হয় অনেকেই। রাসেল খানকে সঙ্গে নিয়ে জসিম জুয়েলের রিপোর্ট। 2 সপ্তাহের কঠোর বিধিনিষেধ শিথিলের পর শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচল শুরু। প্রথম দিনই ট্রেন, বাস, লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি মানা নিয়ে অনীহা ছিল অনেকের। লাগাইছি তো ভাই, খেয়াল ছিল না। রাজধানীর গাবতলী, সায়দাবাদ এবং মহাখালী বাস স্ট্যান্ডে টিকিটের জন্য দীর্ঘ লাইন। অনেকে টিকিট কেটে বাসের জন্য অপেক্ষায়। রাস্তায় জ্যামের কারণে হয়তো বা গাড়ি আমরা পাইতেছি না,
আমাদের হাতে অগ্রিম 10 টাকার টিকিট বিক্রি করা আছে, সেক্ষেত্রে এখন টিকিট আপাতত বন্ধ রাখছি আমরা। বসে আছি 10টার দিকে আসবে বললো, এখন শুনছি যে আরো নাকি দেরি হবে, গাড়ি এখনো এসেই পৌঁছায়। কমলাপুর রেল স্টেশনের চিত্র ভিন্ন। অর্ধেক আসন ফাঁকা রেখেই চলছে ট্রেন, মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। তবে অনলাইনে টিকিট কাটতে অনেকেই পড়েছেন ভোগান্তিতে। অনলাইনে সার্ভারে এত সমস্যা করে যে টিকিট কাটতে অনেক দেরি হয়ে যায়। স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে ট্রেনের প্রত্যেকটা সিটে এবং হাতলে। আমরাও যাচ্ছি অনেকদিন পর, আমরাও ভয় পাচ্ছিলাম যে আদৌ পরিবেশটা কেমন হবে, কিন্তু না, পরিবেশটা সুন্দর। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী বলেন, একসঙ্গে সবাই টিকিট কাটার চেষ্টা করায় মাঝে মাঝে সার্ভারে জটিলতা দেখা দেয়। লোকাল ট্রেনগুলিতে কিছু কিছু ব্যত্যয় হচ্ছে, এরপরেও আমরা চেষ্টা করছি যাতে মানা যায়। জিআরপি, পুলিশ এবং আমাদের নিজস্ব আরএনবি, রেলওয়ে আমাদের নিজস্ব বাহিনী, কাজে আমরা চেষ্টা করব যাতে আমাদের এই স্বাস্থ্যবিধিটা মেনে আমরা পরিচালনা করতে পারি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের লঞ্চ যাত্রীরাও রাজধানী ছাড়তে শুরু করেছেন। অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও তা মানার বালাই নেই। স্বাস্থ্যবিধি নিয়ম নীতি যে কিছু দেখিনি। আল্লাহ যে করোনা দিয়ে থাকে, করোনা তো মাস্কের জন্য আমার মনে হয় যে ঠেকা থাকবে না। প্রথমে যে একটা সিস্টেম ছিল স্প্রে করার, ওই সিস্টেমটা এখন নাই। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন যাত্রীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে লকডাউন শিথিলের প্রথম দিনেই বঙ্গবন্ধু সেতু এবং ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা দিয়েছে যানজট। মানিকগঞ্জের রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। কর্তৃপক্ষ জানিয়েছে নৌরুটে 15টি ফেরি ও 34টি লঞ্চ চলছে। মাদারীপুরের বাংলা বাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। 21 দিন পর চাঁদপুর থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে উঠছে যাত্রীরা। বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে ভোর 5টা থেকে শুরু হয়েছে লঞ্চ চলাচল। এদিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে বিভিন্ন ধরনের গাড়ির চাপ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহনে চলাচলকারীদের মধ্যে নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার বালাই। এছাড়া নারায়ণগঞ্জ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় পুরোদমে শুরু হয়েছে যানবাহন চলাচল। বিধিনিষেধ শিথিলের পর রাজধানীতে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হলেও অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। অতিরিক্ত যাত্রী ও ভাড়া বেশি নেয়ারও অভিযোগ আছে। আর রাজধানীতে শপিং মল, দোকানপাট খুললেও নেই পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। প্রায় 17 দিন বন্ধ থাকার পর রাজধানীর সড়কে ঘুরছে গণপরিবহনের চাকা। অধিকাংশ পরিবহন ভাড়া বেশি নিলেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত, মানছে না অর্ধেক যাত্রীর নিয়ম। ডবল সিটে একজন, ডবল সিটে তো আমরা দুজন ঠিকই পড়ছি, তো আরো প্যাসেঞ্জার তো ডবল সিট ঠিকই দুজন বেশি আর কি। আগে 30-35 ছিল, এখন 50 টাকা নেছে, আর বেশি নিতে আছে। অতিরিক্ত যাত্রীর বিষয়ে অজুহাত রয়েছে চালকদের। গেট আটকি না, তারপরও জোরে ওঠে। এদিকে রাজধানীর বেশ কয়েকটি শপিং মলে বেশ ভিড় দেখা গেছে, তবে অনেক জায়গায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত এমনটি জানান তারা। অত বেশি কেনাকাটা করতে পারিনি, এমনি যাচ্ছি, ঈদ অনেক ভিড় টির আছে, এই জন্য এরা মানে স্বাস্থ্যবিধি না মেনেই বিক্রি করতে পারলেই পাচ্ছে আর কি। ঈদের আগে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদী দোকানিরা। উপকারী হয়েছে আমাদের, মোটামুটি দেখা গেছে এতদিন বন্ধ ছিল, কোনো টাকা পয়সা পাই নাই, এখন দেখা গেছে ডিউটি করতেছি, কিছু টাকাটা পাবো। সবাই তোমার কাছে চাই সেবে থাকার জন্য, আমিও চাই সেবে থাকার জন্য। কি করবো, জীবিকা তাগিদে আমাদের আসতে হয়। এতদিন বন্ধ ছিল, আমাদের খুব কষ্টে ছিলাম, এখন যেহেতু খুলছে 1 সপ্তাহের জন্য আমাদের একটু উপকার হয়েছে। তবে স্বল্প সময়ের জন্য দোকানপাট খোলায় কর্মচারীদের বেতন ভাতা সহ বেশ কিছু সমস্যায় পড়তে হবে বলে জানান দোকান মালিকরা। আজকের দিনটা আমাদের ঝাড়ফুঁস করতে করতে চলে গেল, তার থাকে 3 দিন, এখন মানুষ গরু লিয়ে করবো দৌড়াদৌড়ি। তাহলে এতদিন বন্ধ করে দিয়ে 4 দিন নির্ধারণ করলেন, এখন করোনা নাই দেশে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের আগে আরেকটি ধাক্কা খেল বাংলাদেশ দল। ইনজুরির কারণে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। হারারেতে কাল দুপুর 1:30টায় প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একমাত্র টেস্ট জয়ে আত্মবিশ্বাসী করেছে টাইগারদের। পারভেজ খোকনের রিপোর্ট। পারিবারিক কারণে জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। চোট নিয়েই খেলবেন দলপতি তামিম ইকবাল। এবার আরেকটি ধাক্কা খেল সফরকারীরা।
চোটের কারণে প্রথম ওয়ানডেতে মুস্তাফিজকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। We have to, as I said, we have to pick the best possible 11 because you're probably missing two. If Mustafiz is not available tomorrow, you're probably missing two key players. So ওটা মাথায় রেখে আমাদেরকে বেস্ট 11টাই সাজাতে হবে। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটা ভালোই হয়েছে বাংলাদেশ দলের। বৃষ্টি আইনে ম্যাচ জিতেছে সাকিব তামিমরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ, তাই সিরিজের প্রথম ম্যাচে জয় চায় টিম বাংলাদেশ। ওয়ার্ল্ড সুপার লিগ খেলছেন, ওডিআই ক্রিকেটের প্রত্যেকটা ম্যাচের একটা আলাদা ইম্পর্টেন্স আছে। সো আমার কাছে মনে হয় যে এই 3টা ম্যাচে যখন আমরা খেলবো, উইল ট্রাই অ্যান্ড পিক আওয়ার বেস্ট টিম। আর এই 3টা ম্যাচে even we win the series or we lose the series, doesn't matter, we have to pick our best team whenever we are playing. সিরিজের দ্বিতীয় ওয়ানডে 18 জুলাই ও তৃতীয় ওয়ানডে হবে 20 জুলাই। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ দল 3টি টি20 ম্যাচও খেলবে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। রাজধানীতে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সংগঠনে খাদ্য সামগ্রী বিতরণ, পাশে থাকার প্রত্যয়। ঈদ পরবর্তী লকডাউনে পোশাক কারখানা খোলা রাখার দাবি বিজিএমইএ বিকেএমইএ এর। দেখছেন রাত 11টার 21 সংবাদ। করোনাকালে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার সঠিক বন্টনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউ এক অনুষ্ঠানে তিনি বলেন, সত্যিকারের ক্ষতিগ্রস্তরা যাতে প্রণোদনার অর্থ পায় সেদিকে নজর রাখতে হবে। এ নিয়ে কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না। এদিকে রাজধানীতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সহযোগী সংগঠন। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ সংগঠনের নেতারা। দেশের মানুষের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগ যেকোনো দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থেকে রাজনীতি করে। অসহায় মানুষের জন্য ঘোষিত প্রধানমন্ত্রীর প্রণোদনা নিয়ে যাতে কোনো অনিয়ম না হয় সেদিকে নেতাকর্মীদের নজর রাখার নির্দেশ দেন ওবায়দুল কাদের। সত্যিকারের ক্ষতিগ্রস্তরা সাহায্য পায় সে ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে কঠোর অবস্থান আছেন। খেটে খাওয়া মানুষের সাহায্য নিয়ে যারা নয় ছয় করবেন তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। ভ্যাকসিনের কোনো সংকট হবে না বলেও আশ্বস্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভ্যাকসিন নিয়ে যা যা আয়োজন, যা যা প্রয়োজন সবই প্রধানমন্ত্রী করে রেখেছেন, নগদ টাকাও দিয়ে রেখেছেন। ভ্যাকসিনের কোনো সংকট হবে না, এটা আমি নিশ্চয়তা দিতে পারি। এদিকে মিরপুরে পশ্চিম মণিপুর বাইতুল আমান জামে মসজিদ কমিটির আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আওয়ামী যুবলীগ। এই কর্মসূচি থেকে সরকারের পাশাপাশি বিত্তবানদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান যুবলীগ সাধারণ সম্পাদক। সকল শ্রেণী পেশার মানুষকে অনুরোধ করব, আসুন বন্ধুগণ, আমি আমার পাশের প্রতিবেশী যিনি অসহায় আছেন, উনি কি অবস্থায় আছেন তার খোঁজ খবর রাখি। সেগুনবাগিচায় বিভিন্ন এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যদ্রব্য, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলি। ঢাকা সিটি কর্পোরেশনের 43 নম্বর ওয়ার্ডে দুস্থদের মাঝে চাল, নগদ অর্থ এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর আরিফ হোসেন ছোটন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 4-এর আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ হায়দার আলী। যুবলীগ ছাত্রলীগ কর্মীদের উদ্যোগেও বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ হয়। এছাড়া শাহবাগ, কাটাবন, এলিফ্যান্ট রোড, ফার্মগেট, সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকায় রাতে ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করে যুবলীগ। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীতে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করেছে সম্প্রীতি বাংলাদেশ।
সংগঠনের আহ্বায়ক ও ২১ টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায় কারণ বাজারে ত্রাণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই সংগঠন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো দলমত নির্বিশেষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সম্প্রীতি বাংলাদেশ। দেখুন মানিক শিকদারের রিপোর্ট। করোনা দুঃসময়ে কাজ হারিয়ে বেকার হয়েছে অনেকেই। কঠিন এই সময়ে অসহায় এসব মানুষের পাশে দাঁড়ালো সম্প্রীতি বাংলাদেশ। ২০১৮ সালের ৭ জুলাই আত্মপ্রকাশ করে সম্প্রীতি বাংলাদেশ। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে কারণ বাজার এলাকায় কর্মহীন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। খাবার ও সুরক্ষা সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ। খুব ধন্যবাদ তাকে যে এই অসময় আমাকে খাবার দেওয়ার জন্য। সংগঠনের সদস্যরা জানান, সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি মহামারীতে সব সময় অসহায় মানুষের পাশে থাকবে সম্প্রীতি বাংলাদেশ। যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করছি তাদের পাশে থেকে কিছুটা সহযোগিতা করবে। রাজধানীর বিভিন্ন স্থানে খাদ্য সহায়তার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন সিলিন্ডার, খাদ্য সুরক্ষা সামগ্রী প্রদান সহ সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। ঢাকাতে এবং ঢাকার বাইরে আমাদের সবখানে যেখানে জেলা শাখা আছে, শাখার মাধ্যমে যেখানে আমাদের শুভানুদ্যোগীরা আছেন তাদের মাধ্যমে আরও কিছু কিছু উদ্যোগ নিচ্ছি। সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক ও ২১ টেলিভিশনের সিইও জানান, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়া এই সংগঠন দুর্যোগ দুর্বিপাকে দেশের মানুষের পাশে সবসময় কাজ করে যাবে। আর চরম বিপদ এসছে, এই সংস্কৃতিটাকে বঙ্গবন্ধু ধারণ করেছিলেন এবং ৭১-এর মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছিলেন কিন্তু এইভাবে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্প্রীতি বাংলাদেশ এই সংগঠন সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে কাজটি করছে। সংগঠনের সদস্যরা রাজধানী কারওয়ান বাজার, শহীদ মিনার, হাইকোর্ট এলাকা সহ বিভিন্ন স্থানে দুস্থ মানুষকে ত্রাণ সহায়তা প্রদান করে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। ঈদ পরবর্তী লকডাউনে পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ সহ তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সংগঠন। দাবি বিবেচনার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিবের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সংগঠনগুলো। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পশ্চিমা বাজারের শীত বড়দিনকে সামনে রেখে বেচা বিক্রি বেড়ে যায় এবং পরবর্তী গ্রীষ্মের অর্ডার বুকিংয়ে জুলাই আগস্ট এই ২ মাস খুবই গুরুত্বপূর্ণ। মোট রপ্তানি ৪০ ভাগই আসে এই সময়ে। কিন্তু দেশের করোনা সংক্রমণ ও মৃত্যু দুই বেড়ে যাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে ২৩ জুলাই থেকে ১৪ দিন সবকিছুই বন্ধ থাকছে। ঈদের ছুটি ও লকডাউন মিলিয়ে প্রায় ৩ সপ্তাহ বন্ধ থাকবে কারখানার উৎপাদন। এতে রপ্তানিমুখী এসব শিল্পের ক্ষতির আশঙ্কায় কারখানা খোলা রাখার অনুরোধ জানালেন ব্যবসায়ীরা। আমাদের শিল্প কারখানা যেন খোলা থাকে, কারণ আমরা জানি যে ইকোনমিতে শিল্প কারখানা যদি খোলা না রাখা যায় তাহলে ইকোনমিতে এটার একটা মারাত্মকভাবে নেতিবাচক এফেক্ট হবে। এই সময়ে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অর্ডার গ্রহণ করতে না পারলে যেমন ক্ষতি হবে, তেমনি কারখানা বন্ধ রাখলে এয়ার শিপমেন্টে পণ্য পাঠানো খরচ বাড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে পুরো শিল্পের উপরেই। আমরা মনে করি আমাদের কোনো অর্ডারই ক্যান্সেল হবে না সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। সুতরাং আমরা এখন কোনো অর্ডার ক্যান্সেলের কথা চিন্তা করছি না। ক্যান্সেল হয়ে যাবে যদি আমরা শিপমেন্ট করতে না পারি, তো সেই আমাদের যেন শিপমেন্ট করতে পারি সেই সহযোগিতাটাই আমরা চাচ্ছি। সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো না হলেও ২ দিন পর মন্ত্রিপরিষদ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলেও জানান সংগঠনের নেতারা। আমরা আবেদন করেছি, আমাদের আগামী পরশুদিন ওনাদের মিটিং আছে, সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়ল। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা, আর ঢাকার বাইরে ৩৩ টাকা থেকে ৩৭ টাকা। কোরবানি পশুর চামড়ার দাম নিয়ে আয়োজিত অনলাইন বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এ সময় কাঁচা চামড়ার বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তৌহিদুর রহমানের রিপোর্ট। ঈদুল আজহা এলেই পশুর চামড়ার বাজারে নৈরাজ্য দেখা দেয়। গত কয়েক বছর ধরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তাই স্থানীয় বাজারের প্রতিযোগিতা ফেরাতে এবার চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে স্থানীয় বাজারে। চামড়ার দাম নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অনলাইন বৈঠকে
ট্যানারি মালিকরা প্রতি বর্গফুট চামড়ায় 5 টাকা বাড়াতে রাজি হয়েছেন। যদিও আন্তর্জাতিক বাজার বিবেচনায় প্রতি বর্গফুট 50 থেকে 55 টাকা নির্ধারণের প্রস্তাব ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের। সার্বিক বিবেচনা করে আমরা 2017 সালের এই মূল্যটি আপনাদের সবার বিবেচনার জন্য প্রস্তাব করছি। যদি দর বৃদ্ধি করতে হয় আপনি 5 টাকা বৃদ্ধি করতে পারেন লবণের জন্য, কিন্তু এটা কোনোভাবে আপনার কাম্য নয় যে আপনার 50-55 টাকা। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, এবার ঢাকার জন্য প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া 40 থেকে 45 টাকা এবং ঢাকার বাইরে 33 থেকে 37 টাকা নির্ধারণ করা হয়। গতবার যেটা ছিল 35 থেকে 40 ঢাকায়, সেটা আমরা 40 থেকে 45। দ্বিতীয় যেমন ঢাকার বাইরে ছিল 28 থেকে 32, সেখানেও 5 টাকা বাড়িয়ে আমরা 33-37 করেছি। খাসির চামড়া যেটা ছিল 13 থেকে 15, সেটাতে আমরা বললাম 2 টাকা করে বাড়িয়েছি। এই দামটা আমরা আশা করি আমরা এবার ইমপ্লিমেন্ট করতে পারবো। এদিকে 2% নগদ পরিশোধ সাপেক্ষে চামড়া ব্যবসায়ীদের খেলাপি ঋণ পুনঃ তফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আশা করছি এই সুযোগগুলি ব্যবহার করে তারা যথাযথভাবে চামড়া ক্রয় করবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। যাবজ্জীবন মানে 30 বছর সশ্রম কারাদণ্ড উল্লেখ করে রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 7 সদস্যের ভার্চুয়াল আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রিভিউ নিষ্পত্তি করে এ রায় দেন 2020 সালের 1 ডিসেম্বর। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। রিভিউ রায়ে বলা ছিল, কোনো রায়ে আমৃত্যু বলা হলে তাই প্রযোজ্য হবে, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামির ক্ষেত্রে এ রায় প্রযোজ্য হবে না। সাভারের এক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস বলে আপিল বিভাগের মতামত উঠে আসে। সেই রায় পুনর্বিবেচনার আবেদন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে নিষ্পত্তি করে এ রায় দিয়েছিলেন আপিল বিভাগ। করোনার প্রভাবে ডিম ও মুরগির উৎপাদন কমার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে পোলট্রি ফিডের রপ্তানি বাণিজ্য। 2020 সালে মার্চের পর মুরগির বাচ্চার উৎপাদনও এক পর্যায়ে প্রায় অর্ধেকে নেমে আসে। মাঝের কিছুটা সময় ভালো থাকায় ঘুরে দাঁড়াচ্ছিল পোলট্রি খাত, কিন্তু করোনা পরিস্থিতির আবারও অবনতি হওয়ায় ফের ঝুঁকিতে শিল্প। পোলট্রি শিল্প নিয়ে তৌহিদুর রহমানের 5 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ 3য় পর্ব। 2020 সালের মার্চের আগে দেশে সপ্তাহে পোলট্রি মুরগির বাচ্চা উৎপাদন হয় গড়ে 2,50,00,000 লাখ। করোনা পরিস্থিতির অবনতি হলে এক পর্যায়ে তা 1,40,00,000 লাখে নেমে আসে। তবে গেল বছরের শেষ ও চলতি বছরের প্রথম কয়েক মাসে আবারও বাড়তে শুরু করেছিল বাচ্চার উৎপাদন। উদ্যোক্তাদের মাঝেও ফিরছিল স্বস্তি, কিন্তু আবারও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সংকটে পড়ার শঙ্কায় উদ্যোক্তারা। গত 36 মাসের হিসাব দেখেন, শুধুমাত্র 7 মাস উৎপাদন খরচের চেয়ে বেশি দামে খামারিরা বিক্রি করতে পেরেছে। 2019 ও 20 সালে ত্রিপুরা, আসাম সহ ভারতের কয়েকটি অঙ্গরাজ্য এবং নেপালে মোট 295 মেট্রিক টন পোলট্রি ফিড রপ্তানি করে দেশের কয়েকটি প্রতিষ্ঠান, কিন্তু করোনায় বাধাগ্রস্ত হয় রপ্তানি বাণিজ্য। টেস্টিং হচ্ছে না, মাল রিলিজ হচ্ছে না, আমরা এমন আছে 2-3 মাস পোর্টে পড়ে আছি, আমাদেরকে কন্টেইনার ড্যামেজ দিতে হচ্ছে। উদ্যোক্তারা বলছেন, রপ্তানি ব্যাহত হওয়ার মধ্যেই সমস্যা আটকে নেই। স্থানীয় পর্যায়েও ফিডের চাহিদা কমেছে প্রায় 30%, তবে কাঁচামালের দাম বাড়ছে। সরকারি নীতি সহায়তা না পেলে সংকট বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, পোলট্রি শিল্পে চ্যালেঞ্জ তৈরি হলেও পরিস্থিতি থেকে উত্তরণ অসম্ভব নয়। সরকার প্রয়োজন অনুযায়ী এ খাতে প্রণোদনার ব্যবস্থা করতে পারে। তারা যে প্রণোদনা আশা করে, ব্যাংকের লোন যেটা পাওয়া যায় সেটা যেন তা দ্রুত পেতে পারে, সে বিষয়গুলোকে মনোযোগ দেওয়া দরকার বলে আমি মনে করি। পোলট্রি শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিলেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব। করোনাকালে আমাদের খামারিদেরকে 5% সরল সুদে লোন দেওয়া হয়েছে। এর বাইরেও প্রায় 6,20,000 খামারিকে আমরা নানাভাবে প্রণোদনা দিয়েছি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি, যখন ফিরব তখন থাকবে। নারায়ণগঞ্জ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের 500 পরিবারকে র্যাবের সহায়তা। 111টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুনিয়া জুড়ে আধিপত্যের আশঙ্কা। দেখছেন রাত 11টার 21 সংবাদ। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে সকল ড্রাইভার ও হেলপারদের ডিজিটাল আইডি কার্ড দেওয়ার উদ্যোগ নিচ্ছে আইসিটি মন্ত্রণালয়।
জনবহুল স্থানে নারী নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে আইসিটি বিভাগ। এছাড়া নারী ও শিশুদের জন্য প্রতিটি থানায় পৃথক ডেস্ক করা হয়েছে, যেখানে তারা অভিযোগ জানাতে পারবে। দেখুন মানিক শিকদারের রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়ং বাংলা ও সিআরআই আয়োজিত অনুষ্ঠানে জনবহুল স্থানে নারী নিরাপত্তা নিশ্চিত করতে একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এ সময় আলোচকরা গণপরিবহন, রাস্তাঘাট, কর্মক্ষেত্র সহ বিভিন্ন স্থানে নারীর উপর চলা নিপীড়ন ও সহিংসতার চিত্র তুলে ধরেন। নারী নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী উদ্যোগেরও তাগিদ দেন তারা। যে শুধু দেশ উন্নয়ন হলে তো হবে না, আমাদের মনকেও আলোকিত করতে হবে। পুলিশের উপমহাপরিদর্শক আমেনা বেগম জানান, মুজিব বর্ষে দেশের প্রতিটি থানায় নারী, শিশু ও প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য পৃথক ডেস্ক করা হয়েছে, আর এই ডেস্কের দায়িত্ব দেওয়া হয়েছে নারী পুলিশদের। একজন নারী যখন প্রথম থানায় আসবে, পুলিশ অফিসারের কাছে যখন জানতো, তখন নিজেকে অতটা কমফোর্ট ফিল করবে। এই কমফোর্ট জোনটা দেওয়ার জন্য আমরা ওই যে ডেস্কটা চালু করেছি, এটা পুরোপুরি ধীরে ধীরে পুরোপুরি নারী পুলিশ অফিসারদের দ্বারা পরিচালিত হবে। আর আইসিটি প্রতিমন্ত্রী বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে সমতা নিশ্চিত করতে হবে। নারীর নিরাপত্তায় নানা ধরনের উদ্যোগ নিচ্ছে আইসিটি বিভাগ। আমাদের দেশের যত গণপরিবহন আছে, যদি শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক নেতৃবৃন্দকে আমরা রাজি করাতে পারি যে প্রত্যেকের একটা করে আইডি থাকতে হবে এবং সেটা ডিজিটাল রেজিস্ট্রেশন হতে হবে। নারী নিরাপত্তায় আইনের পাশাপাশি নারী পুরুষ নির্বিশেষে সবার মানবিক মূল্যবোধ বিকাশের পরামর্শ দেন আইসিটি প্রতিমন্ত্রী। বিবেককে জাগ্রত করে একজন আদর্শ মানুষে পরিণত করা যায়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের 500 পরিবারকে সহায়তা দিয়েছে র্যাব। নারায়ণগঞ্জের ভোলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব সহায়তা প্রদান করা হয়। এ সময় র্যাব মহাপরিচালক বলেন, কারখানায় শিশুদের দিয়ে কেন কাজ করানো হয় তা খতিয়ে দেখা হবে। আহমদ বাবু রিপোর্ট। 8 জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান 52 জন। নিহতদের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে, তবে সদস্যদের দাবি দ্রুত মরদেহ হস্তান্তর করা হোক। আমরা বিচারটা পাই আর ওগুলা লাশটা জানো পাই আমরা। আবার অনেকের অভিযোগ, হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির অফিসে ডেকে নিয়ে টাকা দিয়ে সমঝোতার চেষ্টা চলছে। হেড অফিসে টাকায় ছিল 2 লক্ষ টাকার চেক দিছে, তারপর আমি বলছি একটা মানুষের কি 2 লক্ষ টাকা মূল্য, সরকার যদি আমাকে কিছু সহযোগিতা দেয় তো আমরা চলিয়ে ফিরে খাইতে পারব। নারায়ণগঞ্জের ভোলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে 500 পরিবারের হাতে সহায়তা তুলে দেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, র্যাব সদস্যদের বেতনের অর্থ থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজকে আমরা হতাহত ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদানের জন্য এখানে উপস্থিত হয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা আশা করি একটা ভালো ধরনের একটা ব্যবস্থা হবে। যাদের ঘামে দেশের অর্থনীতি সচল, সেসব শ্রমিকদের প্রতি যত্নশীল হওয়ারও আহ্বান জানান র্যাব মহাপরিচালক। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। করোনা রোগীদের অক্সিজেনের প্রয়োজন মেটাতে হাই ফ্লো নেজাল ক্যানোলা নিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। মহাকারী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে করোনা রোগীদের জীবন রক্ষাকারী বাইপপ এবং হাই ফ্লো নেজাল ক্যানোলা মেশিন হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। মেয়র বলেন, যাদের সক্ষমতা আছে তাদের উচিত কোভিড সরঞ্জাম নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। পরে 8টি হাই ফ্লো নেজাল ক্যানোলা, 18টি বাইপপ মেশিন ডিএনসিসি করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিনের কাছে হস্তান্তর এবং 40টি প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ দেন উত্তর সিটির মেয়র। নোজেল ক্যানোলার দাম হচ্ছে 2.5 থেকে 3 লক্ষ টাকা করে। আমরা গরু কোরবানি দিতে যাব, মানুষ কিন্তু কোরবানি হয়ে যাচ্ছে এই একটি হাই ফ্লো নোজেল ক্যানোলার জন্য। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই যার যে ক্ষমতা আছে আপনারা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এসে হাই ফ্লো নেজাল ক্যানুলা যেটা আছে এটা আপনারা সবাই দিন।
করোনা মোকাবেলায় এফবিসিসিআই কর্তৃক সারা দেশে মাস্ক ও চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানী মতিঝিলে এফবিসিসিআই ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় তিনি বলেন, মাস্কের পাশাপাশি প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার দেয়া হবে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন বুথ নির্মাণ করা হবে বলেও জানান তিনি। পরে বাণিজ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন সংকট নেই, তবে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান। ভ্যাকসিন দিতে সময় লাগবে, হয়তো আরো 1 বছর লেগে যাবে দেশের সব মানুষকে শেষ করতে দেওয়া। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারে এখন, সেটা হলো মাস্ক পরিধান। আমরা যদি 100 ভাগ ব্যবস্থা নিতে পারতাম মাস্কের, তাহলে কিন্তু এই যে আজকের যে এই রোগের সম্প্রসারণ, সেটা কিন্তু 90 ভাগ কমিয়ে আনা যেত। মাস্কের পাশাপাশি আমরা অক্সিজেন সিলিন্ডার, সারা বাংলাদেশে আমরা অক্সিজেন সিলিন্ডার দেব, হাই ফ্লো নজেল ক্যানোলা আমরা ডিস্ট্রিবিউট করব। তারপরে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর সেটি আমরা দিচ্ছি। ইএফটি ব্যবস্থায় মাত্র 5 টাকা 93 পয়সা ভ্যাট পরিশোধ করে লটারিতে 1 লাখ টাকা জিতে নিলেন পুরান ঢাকার ইমামউদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর কাস্টমস, এক্সাইজ ও ফ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণ কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান আবু খেনা মোহাম্মদ রহমাতুল মুমিন এ পুরস্কারের চেক তুলে দেন। ইমামউদ্দিন গত 20 জুন সকালে চকবাজারের আমানিয়া হোটেলে 79 টাকার নাশতা করে ইএফটি ব্যবস্থার মাধ্যমে বিল পরিশোধ করে এই ভ্যাট পরিশোধ করেছিলেন। ইএফটি ব্যবস্থার নিয়ম অনুযায়ী প্রতি মাসে ভ্যাট প্রদানকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে পুরস্কৃতদের নির্বাচিত করা হয়। এবার জানাচ্ছি এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের 80 ও 81তম উপশাখা মতিঝিলের ফকিরাপুলে ও খিলগাঁও এর তালতলায় উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপশাখা দুটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোহাম্মদ সিরাজুল হক ও মোহাম্মদ শামসুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল আমিন। এছাড়াও কর্পোরেট শাখা ও মৌচক শাখার ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জ ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা মেনে অফিস চালুর প্রথম দিনে কোভিড-19 বিশেষ সুরক্ষা সপ্তাহ শুরু করল বাংলাদেশি সুপার ব্র্যান্ড ওয়ালটন। এ উপলক্ষে রাজধানী বসুন্ধরায় কর্পোরেট অফিসে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ওয়ালটন মেম্বার সাপোর্ট প্যাকেজ ফর কোভিড-19 শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ কর্মসূচির উদ্বোধন করেন। এই কার্যক্রমের মাধ্যমে ওয়ালটন কর্মীরা বিনামূল্যে করোনা পরীক্ষা, টিকা রেজিস্ট্রেশন ও মেডিকেল সাপোর্ট পাচ্ছেন। আর করোনায় আক্রান্ত হয়ে কোনো ওয়ালটন কর্মী যদি মারা যায়, তাহলে 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। দেখছেন রাত 11টার 21 সংবাদ। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল হক চৌধুরী মুশতাককে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধির প্রবক্তা হিসেবে পরিচিত মুশতাক পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ সহ বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেন। 1970 সালে বঙ্গবন্ধুর জীবনীও লেখেন তিনি। 1950 সালের 11 আগস্ট চট্টগ্রাম জেলার আনোয়ারায় জন্মগ্রহণ করেন রেজাউল হক চৌধুরী মুশতাক। বুধবার রাত 1:45টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 18 বছর বয়সীদের টিকার আওতায় আনার পরিকল্পনা, করোনায় আরও 226 জনের মৃত্যু।
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগের ফলের ভিত্তিতে মূল্যায়ন। সার্বভৌমত্ব রক্ষায় অত্যাধুনিক সেনাবাহিনী অপরিহার্য, বললেন প্রধানমন্ত্রী। সৎ ও যোগ্যদের নেতৃত্বে আনার আহ্বান। বাস, ট্রেন, লঞ্চ চলাচল শুরু। মহাসড়ক ও ফেরিঘাটে মানুষের চাপ। চিরচেনা রূপে ফিরছে রাজধানী। কাল শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ইনজুরিতে মুস্তাফিজ, জয়ী চোখ টাইগারদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।